বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। ক্ষমতায় যারা থাকে, ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে আমার পতন আর হবে না। কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে। গাড়ির চাকা সব সময় উপরে থাকে না। গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না। গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা ফেলবার জন্য আমার এই কণ্ঠস্বর থাকবে ততক্ষণ আমি বেঁচে আছি। আমার উপরে যদি হামলা করা হয় আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার শাহাদাতের দরজা নসিব করেন, তাহলে আল্লাহর কাছে দোয়া থাকবে, আয় আল্লাহ তোমার কোরআন আমার সামনে, শাহাদাত যদি আমার নসিব হয়, আমার রক্ত যেন লেলিহান শিখা হয়ে কমিউনিস্টদের জ্বালিয়ে পুড়িয়ে সার খার করে কলেবার পতাকা যেন উড়িয়ে দেয়। আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটাকে মুছে ফেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন, আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে। ভূতের পা নাকি থাকে পেছনের দিকে, সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায়। সরকারে কিসে ধরেছে? ভূতে ধরছে। সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা। बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है। गुलिस्तान की हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा? ফুল বাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে। ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। শিক্ষা ব্যবস্থায় 3 নাস্তিক বসা। আইন যাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলতেছেন। তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না। প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণকামী, যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, যেভাবেই হোক আপনি সরকারে গেছেন, আমরা চাই 5 বছর আপনি চালান, কিন্তু ভালোভাবে চালান। যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু চেনেন। এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, সে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা? তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন। আপনার পিতার যে দশা তারা করেছিল, এরাও আপনার সেই দশা করে ছাড়বে। তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে ধর্মনিরপেক্ষ ধর্মভিত্তিক রাজনীতি চলবে না। আপনি বলেন নাই, উনি বলেছেন। আপনি প্রতিবাদ করেন নাই। আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে। ধর্ম
ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার মতো দুঃসাহস করবেন না। ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয়, ভারতে আছে, শ্রীলঙ্কা আছে, মালদ্বীপে আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, নিউ গিনি আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, ইউরোপে আছে। পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত 50টি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে। তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষ রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না, অসম্ভব। আইনমন্ত্রী আইন পাশ করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস পান নাই। আপনি আইন পাশ করে নিষিদ্ধ করুন, সোনার ছেলেরা টেন্ডারবাজি করতে পারবে না, নিষিদ্ধ। মাস্তানি করতে পারবে না, মেয়েগুলারে SMS করতে পারবে না, ফ্রি টক চাইবে। শয়তানি বদমাশি করতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না। এইসব নিষিদ্ধ করতে পারবেন না। নিষিদ্ধ করার জিনিস পায় না, ধর্ম নিষিদ্ধ করো। তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায়। ধর্ম নিষিদ্ধ করতে পারলেই চুরি করা যায়, ডাকাতি করা যায়, বদমাশি করা যায়। আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন, ক্লাস 9 এর ছাত্রকে অশ্লীল মামলা দিয়ে রিমান্ডে নেওয়া যায়। এই কাজ আপনারা বন্ধ করে দিন। আমি ছোট্ট একটি কথা বলে বক্তব্য শেষ করব। আপনারা সমস্ত 144 জারি করতেছেন, সব 144 জারি করেন কোরআনের তাফসীরের উপরে। যারা কোরআনের তাফসীরের উপরে 144 চালু করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। শেষ কথা বলি, বসেন বসেন, শেষ কথা বলে যাই। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আবার বলি, আমরা আপনার শত্রু নই, আমরা আপনার শত্রু নই। আপনার শত্রু আপনার পাশেই। আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমাকে বলছে রাজাকার। শুনে রাখো, চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, আমার পার্লামেন্টের কলিগ জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে, প্রধানমন্ত্রী সুদ্ধা, অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা, নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এই লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে। পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন।
এরপরে 1997 সনের 7ই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো, সেই পত্রিকায় সাঈদীর ওপেন চ্যালেঞ্জ 8ম পাতা 1997 7ই অক্টোবর, এত বড় 2 কলামে হেডিং। সেখানে আমি বলেছি, বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করছি। আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনের, শোনো মুসলমানেরা, 1971 সনের কোন কাদা সাঈদীর গায়ে লাগে নাই।